দিকে যে মানবে তারপরের লাইন হচ্ছে সেই স্বাগত। এবং তারপরেও বলেছে যে ওয়াশিং মেশিনে যারা টেন্টেড, যারা দাগি, তারা আমাদের কাছে। আমি বুঝি একটা সর্বভারতীয় দলের বিভিন্ন রাজ্যে বিভিন্ন তো পার্সপেক্টিভ থাকে। আমাদের প্রদেশ কংগ্রেসের শক্তিদা তো আমাদের এখানকার নেতা অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতা, তাদেরকেও বারবার বিড়ম্বনার সামনে পড়তে হয়, বারবার বিড়ম্বনার সামনে। আমরা তো আর কোনো সেন্ট্রাল কমান্ড যা করে আমি কখনোই শক্তিদার এই অনুভূতির সঙ্গে একমত, সহমত। অনেক সময় সেন্ট্রাল কমান্ডের কথা মাথা নিচু করে মেনে নিতে হয়। আমি এবার একটু বলেন না, এরপর একটা বিরতি নিয়ে নিই, তারপর আমি ফিরে এসে আবার আলোচনা নেক্সট রাউন্ডে থাকবো। একটা বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকুন। যদি আমাকে এখন বাঁচতে বলা হয় যে বাইটস অফ দ্য ডে কোনটা, আমি বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সবার কাছে আমার মনে হয় সমানভাবে গ্রহণযোগ্য হবে। আজকে কল্যাণ যেভাবে মুখ খুলেছেন এবং সেই অভিষেক রাজ, সেই অভিষেকের বিরুদ্ধে যার এগেনস্টে কন্টিনিউ অভিযোগ আসছে, তার বিরুদ্ধে আজকে কথা বলেছেন। তবে কুণাল কি বলছেন এরপর? কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক, এখনো পর্যন্ত মমতার দিকে থাকা একটি মুখ, তিনি কি বলছেন শুনুন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পুরনো দিনের সাথী, সৈনিক এবং দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ, আইনজীবী। ফলে তিনি আইনজীবী হিসেবে কোন বিষয়টা তার হয়তো মনে লেগেছে বা তিনি আহত হয়েছেন, সেখানে তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন তার উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। এরকম হতে পারে পরবর্তীকালে আলোচনার মাধ্যমে যে বিষয়টা নিশ্চয়ই তিনিও প্রেক্ষিতটা হয়তো আলোচনার। কুণালদার দলের মুখপাত্র ঠিকই, কিন্তু যখন কুণালদার কিছু বলা থাকে না, উনি বলেন যে আলোচনা করে পরে জানানো হবে। সেটা পরেটা কবে আসবে আমি জানি না, উনি কবে বলবেন সেটা পরে। আসুন 1 মিনিট করে টাইম প্রত্যেক গেস্টের কাছে থাকবে আমাদের এই সময় থেকে। আমি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করব যে অভিষেকের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এর এই অকৃত্রিম ভালোবাসা এবং দায়বদ্ধতা, একটা দলকে স্যাক্রিফাইস করে দিচ্ছেন কিন্তু অভিষেককে ছাড়ছেন না, তার কারণ কি? সবাই বলবেন তাদের দৃষ্টিকোণ থেকে। আজিজুল্লাহ, দেখো, ভারতবর্ষে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে। মতাদর্শগতভাবে স্ট্রং দল যেমন একটা ভারতীয় জনতা পার্টি বা জাতীয় কংগ্রেস বলো বা বামপন্থী সিপিএম, সিপিআই, আরএসপি, এই দলগুলো একটা আইডিওলজিকে বেস করে তারা গড়ে উঠেছে এবং তাদের সাংগঠনিক স্ট্রাকচারটাও কিন্তু একটা অন্য রকমের। আর কিছু দল আছে, দেখবে আরজেডি বলো, সমাজবাদী পার্টি বলো বা তৃণমূল কংগ্রেস বলো, ব্যক্তিকেন্দ্রিক দল। এবং এই রাজ্যে 28 বছরের যে দলটা তৃণমূল কংগ্রেস, এটা কিন্তু বারবারই শুনতে হয়েছে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটা তো ঘটনা, মিডিয়াতে বারবার কথা। সুতরাং একটা রাজনৈতিক দলের তার সাংগঠনিক চরিত্র কেমন এবং তার ওয়ে অফ ডেলিভারিটা কেমন হয়, সেটা তৃণমূল কংগ্রেস ডেলিভারি সেটা পরিষ্কার বোঝা যায়। কিন্তু লাস্টের এবং আমি বলি লাস্টের 5 বছর, এই যে আপনাদের ক্ষমতার 14 বছর 15 বছরের লাস্টের 5 বছর, এটা শোনা যেত প্রত্যেক নেতা, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি কিন্তু অভিষেক। হ্যাঁ, এক্স্যাক্টলি। অনেকে মহাভারতের তুলনা টেনে বলতেই পারে, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্রের মতো তিনি থেকে গেলেন? ফলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে চরিত্রায়িত করা হচ্ছে বা তিনি করেছেন, আমি তো বলবো, দেখো, রাজনীতি সম্ভাবনা শিল্প, কিন্তু একটা সম্ভাবনা তিনি তৈরি করতেন। যেমন 2019-এ পরাজিত হয়ে রাহুল গান্ধী তার সর্বভারতীয় সভাপতিত্ব তিনি ত্যাগ করেছিলেন, এখনো কিন্তু সভাপতি হননি। কিন্তু তিনি পরাজয়ের দায় যদি স্বীকার করে নিতে পারেন, কারণ এটা তো ঘটনা, তিনি প্রধান নিজেই মানেননি প্রধান সেনাপতি হিসাবে তিনি নির্বাচনটা লড়েছেন। চার্লস নন্দী, সময় খুব কম, চার্লস নন্দী। না, আমার যেটা মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিষেক নির্ভরতা, এটার মূল কারণটা হচ্ছে বিজেপি। 2021-এ যখন মমতা বুঝতে পেরেছিলেন যে পরাজয় আসন্ন, এবং সেই সময় যতই ওদের দলে আপত্তি থাকুক না কেন, যে আইপ্যাককে নিয়ে আসা এবং আইপ্যাক নির্ভরতা নিয়ে ওরা বিজেপিকে হারিয়ে যে ক্ষমতা এসেছিল, তার জন্য অভিষেকের উপরে মমতার নির্ভরতা অনেক বেড়ে যায়। কিন্তু পরবর্তীকালে সেই সুযোগে অভিষেক যে কয়েক হাজার কোটি টাকা চুরি করে নেবে, সেটা মমতাও ভাবতে পারে, সেটা মমতাও মনে হয় বুঝতে পারেননি। সেটা পরবর্তীকালে বুঝতে পেরেছেন যে যেহেতু গোলমাল হয়ে গেছে। ঠিক শুভজিৎ, যে দেখুন, মতাদর্শ যদি না থাকে তাহলে রাজনীতিতে যা হওয়ার তাই এখন তৃণমূলের সাথে ঘটছে। এই আলোচনা ফলাচনা কার সাথে করবে? এই যে কুণাল ঘোষ বললেন যে আলোচনা করবে, আলোচনা করতে গেলে তো লোক লাগে, পার্টিতে আরো 5টা লোক লাগে। এখন তৃণমূল পার্টিতে তো 2টো লোক রয়ে গেছে, বাকিরা তো কেউ জানে না যে কালকে তারা তৃণমূলে থাকবে কি পরশু না। কিন্তু আবার ঋতব্রত তো বলছেন ওটাই তৃণমূল, ওই আর কি, মানে ঋতব্রত, আবার বালিশাটা তৃণমূল, চটিচাটা তৃণমূল, অনেক ধরনের তৃণমূল এখন আছে। আবার অন্য
ধরনের কিছু চাটা তৃণমূল আসতে পারে। এখন এটা ব্যাপার না, ব্যাপারটা হয়ে গেছে কি, দেখুন রাজনীতিতে আমি আবারও বলছি, নীতি এবং আদর্শ, মতাদর্শ এগুলো হচ্ছে প্রাইমারি কন্ডিশন। এই কন্ডিশন যখন না থাকে তখন রাজনীতিতে যারা রাজনৈতিক দল বানায় সেটা রাজনৈতিক দল না ছিল কোম্পানি হয়, এবং সে কোম্পানিতে কিছু ইনভেস্টমেন্ট করে, প্রফিট মার্জিন থাকে যে এতটা প্রফিট করতেই হবে, এবং তাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি জানি আপনারা কেন গ্লোরিফাই করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব একটা বিরাট নেত্রী হিসেবে, আমার হয়তো মনে হতে পারে যে আমি এটা কি কথা বলছি। আপনি ইতিহাস দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন নাকি রাজনীতি করছেন উনি কখনো কংগ্রেস, কখনো বিজেপি, কখনো অন্য দলের সঙ্গে থেকেছেন, উনি কিন্তু কোনোদিন ক্ষমতার বাইরে থেকে থাকেননি, যেটা এখন ঘটেছে। বামপন্থীরা আমরা রাজনীতি করি, আমরা শূন্য পাই, যা পাই, আমি বলছি যে কোনো পার্টি না, আমি যে কোনো পার্টির ক্ষেত্রেই বলছি, পার্টি কংগ্রেসও একসময় খারাপ রেজাল্ট করেছে, বিজেপি করেছে, আমরা করেছি। আর এই পার্টিতে রাজনীতিতে ভোটে হারা যেটা থাকতেই পারে, এটা ভুল কিচ্ছু নেই, কিন্তু যখন আপনি কোনোদিন সেই ছাদটা পানি নেই, কোনো রাজনীতি নেই, আন্দোলন নেই, পুরোটাই কখনো সেন্টারের সঙ্গে আপনি আন্ডারস্ট্যান্ডিং করে থেকেছেন, তাহলে যা হয় একদম তাই। শক্তিদা ছোট্ট করে বলবো, আমি ছোট্ট করেই বলছি যে আজকে শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বোধোদয়টা অনেক দেরিতে হলো। মমতা যতদিন ক্ষমতা ছিল সবাই সেই ক্ষমতার বুটটা খেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে পেছন থেকে ছুরি মেরেছে, বিজেপির সঙ্গে থেকে এই অনুপ্রবেশ নিয়ে বিজেপিকে ছুরি মেরেছে। মানে শক্তিদা যখন বলছেন তখন পাশে এই ছবিটা দেওয়ার কি মানে আছে? উনি বলছেন কংগ্রেসকে ছুরি মেরেছে পেছন দিক থেকে, তখন সোনিয়া গান্ধী মমতাকে জড়িয়ে রয়েছে সেই ছবি। সোনিয়া গান্ধী মমতাকে জড়িয়ে ধরেছে, এটা দেখাতেই পারো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি, তার কোনো আদর্শ নেই, তার কোনো নীতি নেই, দলের কোনো স্ট্রাকচার নেই, দলের কোনো কনস্টিটিউশন নেই। তা সেই দল আজকে এই প্রথম মমতা ক্ষমতার বাইরে থেকে মমতার অস্তিত্বটা বোঝা যাচ্ছে। সেইখানে কুণাল কি বলল, আজকে কল্যাণবাবু কি বললেন, 40 বছর তিনি বলছেন রক্তের সম্পর্ক বড় না 40 বছর। তবে কি কোনোভাবে ক্ষমতায় থাকার জন্যই মমতা দিল্লি ছুটে গিয়েছেন, আলিঙ্গন করেছেন কংগ্রেসের হাই কমান্ডকে? না, এটা একটা বড় প্রশ্ন আসছে। না, কংগ্রেস এখন ক্ষমতায় নেই। কংগ্রেস দিল্লিতে না থাকলে একটা দল থাকবে না, কংগ্রেস ক্ষমতায় নেই। আরে সেন্ট্রালে সর্বভারতীয় একটা দল, আমরা বিরোধী রাজনীতি, প্রাচীন একটি দল, বিরোধী হোক না, বিরোধী আসল তো কনস্টিটিউশনাল একটা স্ট্রাকচার। যদি ওনার যোগ্যতা থাকতো, গ্রহণযোগ্যতা থাকতো, তো উনি ইলেকশনে লড়তেন, আগামী দিনে একা লড়বো। একদম তাই। সেই সাহস কেন দেখাচ্ছেন না? কেন কংগ্রেসের তরিতে উঠে বৈতরণী পার হতে চাইছেন? ঘাড়ে ভর দিয়ে আর পার হওয়া যাবে না। বেশ, তাহলে রাজ্য কংগ্রেসের কথা কি সেন্ট্রাল কমান্ড শুনবে? এটা পরবর্তীকালে যেরকম প্রশ্ন থাকছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন বা অভিষেক, বারবার করে কিন্তু এই প্রসঙ্গগুলো উঠে আসবে আগামী দিনে।